আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব এটি আসলে বেশিরভাগ মেয়েদের বা নারীদের জীবনেই আসলে একটি ভয়াবহতার সৃষ্টি করে। সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি নামটি যেমন কঠিন, আসলে এর ব্যাপকতাও তেমনি। তো প্রথমেই জানতে চাইবো যে এই যে সিনড্রোমটি বলি এর মধ্যে আসলে কি কি পড়ে? আচ্ছা, তুমি যেটা বললে প্রথমে ভয়াবহতা, তো আমি এটার একটু করছি যে মানুষকে আসলে ভয় দেখাতে আমি চাচ্ছি না, হ্যাঁ, অতটা ভয়াবহ না যে যতটা ভয়াবহ মানুষ মনে করছে। আজকালকার অনেকেই বিশেষ করে মায়েরা মেয়েদেরকে ছোট ছোট 14, 15, 16, 17 বছরের মেয়েদেরকে আমাদের চেম্বারে নিয়ে আসছেন, যে হন্তদন্ত হয়ে একটা আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট নিয়ে আসছে যে আমার মেয়ের সিস্ট হয়ে গিয়েছে, ম্যাডাম কি করব। তো এটা আসলে দুটা টার্ম আছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা হচ্ছে সেটা একটা আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং। হ্যাঁ, দেখা যায় আলট্রাসোনোগ্রাফি ইনসিডেন্টালি কোনো কারণে মেয়েটার পেটে ব্যথা, তো আলট্রাসোনোগ্রাফি করতে গেলে দেখা যাবে ওভারের ভলিউমটা মোর দ্যান 10 ml হয়ে গিয়েছে এবং ওভারিতে অনেকগুলো সিস্ট দেখা যাচ্ছে। এবং এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে এসে মা বলছে যে আমার মেয়েটার সিস্ট হয়ে গিয়েছে। তো এখানে দেখা যায় যে ব্লাড টেস্টগুলো করতে গেলে, হরমোনাল টেস্টগুলো করতে গেলে দেখা যায় কিছুটা চেঞ্জ আছে, কিন্তু তার ক্লিনিক্যালি কোনো সিমটম দেখা যাচ্ছে না। তো এই পেশেন্টগুলোর আসলে তেমন কোনো ট্রিটমেন্ট লাগে না, শুধুমাত্র আমরা মায়েদেরকে বলে দিই একটু অ্যাওয়ার থাকার জন্য। হ্যাঁ, সোশ্যাল অ্যাওয়ারনেসটা মাদেরকে অ্যাওয়ার থাকার জন্য, তার মেয়ের যেন ওয়েটটা না বেড়ে যায় এবং বাইরের যে খাবারগুলো খাচ্ছে, এখনকার মেয়েরা বেশিরভাগ মেয়েরাই যে হেলদি লাইফস্টাইল মেনটেন করে না। হ্যাঁ, খাবারগুলা যেমন হচ্ছে ফাস্ট ফুড খাচ্ছে বেশি, চকলেট, বার্গার, আইসক্রিম, গরু মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, এগুলো আমরা নিষেধ করে দিই। একটু লাইফস্টাইল মডিফিকেশন এবং এক্সারসাইজ করলেই এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা কন্ট্রোল করা সম্ভব। এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা পিসিওএস সিনড্রোম যেটা হয় সেটা হচ্ছে যে হাইপার অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট থাকে। পিসিওএসে যে হরমোনাল ইমব্যালেন্স, সেটার জন্য যে ছেলেদের হরমোনটা, সাধারণত মেয়েদের মেয়েলি হরমোনটা থাকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, ছেলেদের থাকে অ্যান্ড্রোজেন হরমোন এবং টেস্টোস্টেরন। তো পিসিওএসে দেখা যায় হাইপার অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট থাকে, ছেলেদের হরমোনটা মেয়েদের শরীরে বেশি হয়ে যায়। হ্যাঁ, বেশি হয়ে যাওয়ার কারণে এই হাইপার অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্টটা যখন সে ক্লিনিক্যালি ফিচার তার শরীরে আমরা পাচ্ছি, সে মোটা হয়ে যাচ্ছে এবং তার একনি হার্সুটিজম মানে হচ্ছে দাড়ি গোফের মতো মোটা মোটা চুল গজাচ্ছে মুখের মধ্যে, শরীরের মধ্যে, মেয়েদের দাড়ি বা গোফ গজিয়ে যাওয়া। হ্যাঁ, গোফ গজিয়ে যাওয়া। তো এটা হচ্ছে পিসিওএস এর মধ্যে তিনটা ফিচার থাকে পলিসিস্টিক ওভারিতে, যে তার পিরিয়ডটা ইরেগুলার হয়ে যাচ্ছে এবং আলট্রাসোনোগ্রাফিতে আমরা পলিসিস্টিক ওভারি পাচ্ছি এবং তার পিরিয়ড অনিয়ম এবং হাইপার অ্যান্ড্রোজেনিজমের যে ফিচারগুলো, একনি, হার্সুটিজম, মেল লাইক প্যাটার্ন, হেয়ার গ্রোথ, এই তিনটার যে কোনো দুটো থাকলেই আমরা তাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মধ্যে ফেলতে পারবো। তো আচ্ছা, তো এইখানে যে আপনি বললেন যে হাইপার অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট, এক্ষেত্রে আসলে রোগী কি কি ধরনের উপসর্গ নিয়ে সবচাইতে বেশি আসে? সবচাইতে বেশি আসে যে যারা ইনফার্টাইল রিপ্রোডাক্টিভ এজের মেয়ে, তারা সাধারণত যে পিরিয়ডের অনিয়ম, পিরিয়ডের অনিয়ম নিয়েই মেইনলি আমাদের কাছে প্রেজেন্ট করে এবং হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে, মুটিয়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে, আর হচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে। এটা মেয়ের কমন প্রবলেম, ম্যাডাম আমার স্কিনটা কালো হয়ে যাচ্ছে, ঘাড়ের কাছে কালো হয়ে যাচ্ছে এবং মুখের মধ্যে দাড়ির মতো লোম গজাচ্ছে, হাতে পায়ে বা শরীরে অন্য জায়গায়ও লোম, অনেক সময় তো আমরা দেখতে পাই যে একনি বা ব্রণ, এটির আসলে ইনভেস্টিগেশন করতে গিয়ে তারপর পিসিওএস বা পিসিওডি, স্কিন স্পেশালিস্টের কাছে সাধারণত পেশেন্টরা যায় যে একনি প্রবলেমের জন্য। তো একনি প্রবলেমে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা যাচ্ছে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, তখন তারা গাইনোকোলজিস্টের কাছে। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হওয়া উচিত, বাংলাদেশে এখনও ওইভাবে ডেভেলপ করেনি। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ট্রিটমেন্টের জন্য গাইনোকোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট এবং স্কিন স্পেশালিস্ট সবাই মিলে আসলে কাজ করা উচিত। তো এই ক্ষেত্রে কি বয়স ভেদে কোনো তারতম্য আছে কিনা, যে স্কুল গোয়িং কিংবা টিনেজার, রিপ্রোডাক্টিভ এজ? হ্যাঁ, স্কুল গোয়িং টিনেজার যারা, তাদেরকে হচ্ছে অনেক পেশেন্ট দেখা যায় যে পিরিয়ড শুরু হওয়ার পর থেকেই তার পিরিয়ডটা অনিয়ম, তখন থেকেই তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম শুরু হচ্ছে। এবং অনেক পেশেন্ট আসে আমাদের কাছে যারা বেবি নিতে চাচ্ছে কিন্তু পিরিয়ড অনিয়ম, বাচ্চা হচ্ছে না, এদেরকে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখি যে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা গেল। তো দুই পেশেন্টের ট্রিটমেন্ট স্টাইল দুই রকম,
ঠিক আছে, যারা টিনেজার তাদেরকে আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশন এক্সারসাইজ মানে প্রতিদিন 20 মিনিট করে হাঁটলেই বা এক্সারসাইজ করলেই এনাফ, তার বা সপ্তাহে 150 মিনিট, হ্যাঁ 150 মিনিট পার উইক এরকম এক্সারসাইজ করলে সাধারণত 5% ওয়েট রিডাকশন করতে পারলেই আমরা বলে দিই যে তার ওভুলেশন, পিসিওএস এর মেইন কারণ হচ্ছে ওভুলেশনটা হয় না, হ্যাঁ ডিম্বাণুটা নিঃসরণ করে না। তো এক্সারসাইজ এবং ডায়েট করতে পারলেই তার মোটামুটি পিরিয়ডটা রেগুলার হয়ে যায়। যদি এর পরেও তার পিরিয়ড রেগুলার না হয় সেক্ষেত্রে আমরা কিছু ড্রাগস দিয়ে থাকি। প্রথমে যারা টিনেজার তাদের ক্ষেত্রে প্রজেস্টেরন হরমোন দিয়ে পিরিয়ডটা রেগুলার করার জন্য ট্রাই করি। আর যাদের একনি হার্সোডিজমের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এন্টি অ্যান্ড্রোজেন বা স্পাইরোনোলেকটন, অ্যান্টি ইস্ট্রোজেন এই ধরনের ড্রাগসগুলো, সিপ্রোটেরন অ্যাসিটেট, এই ড্রাগসগুলো দিয়ে থাকি। এবং হার্সোডিজমের জন্য যারা প্রবলেম নিয়ে আসে বা একনি প্রবলেম নিয়ে আসে তাদেরকে বলি যে স্কিন স্পেশালিস্টের কনসালটেশন নেন, অথবা তাদেরকে মেকানিক্যাল কোনো মেথডের মাধ্যমে যে দাড়ি গোপগুলো যেগুলো আছে সেগুলো ফেলে দেওয়ার জন্য। এখন তো আসলে অনেক ধরনের মডার্ন লেজার ট্রিটমেন্ট করতে পারে, এগুলো আসলে পার্মানেন্ট সলিউশন দিতে পারে। তো আরেকটু জানতে চাইবো যে না, এটা পার্মানেন্ট সলিউশন দিতে পারে না, এটা হচ্ছে আরেকটা ভুল, যেটা হচ্ছে রিডাকশন করতে পারে। হ্যাঁ রিডাকশন করতে পারে, এবং পলিসিস্টিক ওভারি কখনোই কিওর হবে না। আমরা এটাও বলে দিই যে পলিসিস্টিক ওভারি কখনো কিওর হওয়ার মতো ডিজিজ না, হ্যাঁ এটা কন্ট্রোলে রাখতে হবে। ডায়েটিং, এক্সারসাইজ সবসময় তাকে মেনটেন করেই যেতে হবে। এবং যে মেডিসিনগুলো দিই আমরা ম্যাক্সিমাম 6 মান্থ পর্যন্ত মেডিসিনের অ্যাকশনগুলো থাকে, এরপরে আবার তার পলিসিস্টিক ওভারি হার্সোডিজম রিকার করতে পারে। হ্যাঁ এই জন্য তাকে ডায়েটিং, এক্সারসাইজ মেনটেন করে রাখতে হবে সবসময়। মানে লাইফস্টাইলটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সময় বলে থাকেন যারা আনম্যারিড মেয়েরা আছেন তাদেরকে কিন্তু আপনারা এক ধরনের অ্যাডভাইস করে থাকেন, যে সেটি আসলে কি? আনম্যারিড মেয়েদেরকে বলি আমরা যে লাইফস্টাইল মডিফিকেশন করবে। আর পিরিয়ড যারা বলে যে আমার খুব পিরিয়ডে অনিয়ম হচ্ছে, পিরিয়ড মাসিক নিয়ে তারা খুব চিন্তিত থাকে, তো তাদেরকে বলি যে আপনার রেগুলার পিরিয়ড উইথড্রল ব্লিডিংটা হওয়া ভালো, হ্যাঁ নয়তো পরবর্তীতে লেটার লাইফে তার জরায়ুর ভিতরে যে পর্দাটা থাকে, হ্যাঁ পিরিয়ডটা অনিয়ম হওয়ার জন্য এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ডেভেলপ করতে পারে, এরপরে তার ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করতে পারে 35 এর পরে বা 40 কাছাকাছি, দিয়ে হাইপার টেনশন হতে পারে, পিসিওএস এর কিছু রিস্ক ফ্যাক্টর থাকে হাইপার টেনশন, এবং হার্ট ডিজিজ হতে পারে তার। তো এই জন্য এই রিস্কগুলো তার থেকেই যায়। এই জন্য তাকে এই লাইফস্টাইল মডিফিকেশন এবং তাড়াতাড়ি যেন ক্যারিয়ারের কথা চিন্তা না করে দেরিতে বিয়ে করা, সেটা অ্যাডভাইস দিয়ে দিই, তাড়াতাড়ি বিয়ে করে ফ্যামিলি কমপ্লিট করার জন্য অ্যাডভাইস থাকে তাদের প্রতি। তো এক্ষেত্রে যেহেতু ইয়াং মেয়েরাও এক্ষেত্রে অ্যাফেক্টেড হয়ে থাকেন, তো অনেক সময় দেখা যায় তারা কিন্তু মানসিক অবসাদে ভোগেন, যেহেতু তারা মুটিয়ে যাচ্ছেন, মুখে একনি হচ্ছে, ছেলেদের মতো দাড়ি গোফ হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা কি ধরনের কাউন্সিলিং করে থাকেন? এটা আসলে আমরা তো কাউন্সেলিং করি, সাথে সাইকোলজিক্যাল স্পেশালিস্ট যারা সাইকিয়াট্রিস্টের কাছেও আমরা মাঝে মাঝে রেফার করি যে তুমি একটু ইয়ে করে আসো, কাউন্সেলিং নিয়ে আসো। প্লাস হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বারকে বা তার সাথে যারা আছে তাদেরকেও কিছু কাউন্সেলিং দিয়ে করে থাকি আমরা, যে তার লাইফস্টাইল মডিফিকেশান প্রথম থেকেই স্টার্ট করা উচিত ছিল, যে আর্লি লাইফ থেকে অ্যাডোলেসেন্ট থেকেই লাইফস্টাইল মডিফিকেশান করা উচিত। তো এখন যেহেতু হয়ে গিয়েছে সেক্ষেত্রে কী কী করা উচিত সেই অ্যাডভাইসগুলো আমরা দিয়ে থাকি। আর যারা ইনফার্টিলিটি পেশেন্ট থাকে, পলিসিস্টিক ওভারির সাথে ইনফার্টিলিটির অনেক রিলেশন, সেটি জানতে চাইবো যে আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথে বন্ধ্যাত্বের যে একটি যোগসূত্র সেটি কি করে? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্স থাকে, হ্যাঁ হরমোনাল ইমব্যালেন্স, লিউটিনাইজিং হরমোনটা অনেক বেশি থাকে ফলিকল স্টিমুলেটিং হরমোনের তুলনায়। ডে 2-তে পিরিয়ডের সেকেন্ড ডেতে সাধারণত আমরা করতে বলি যাদের পিরিয়ড রেগুলার এই হরমোনটা টেস্ট করি, আর যাদের পিরিয়ড ইরেগুলার তার যে কোনো দিনে করতে পারবে। অ্যান্টিমোলারিয়ান হরমোন একটা হরমোন আছে, সেটা অনেক বেশি থাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ক্ষেত্রে। আর ইনসুলিন সেন্সিটিভিটিটা কমে যায়, হ্যাঁ পলিসিস্টিক ওভারিয়ান পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় হাইপার ইনসুলিনেমিয়া থাকে, হ্যাঁ তার বডিতে ইনসুলিনটা কাজ করতে পারছে না, বিটা সেল হাইপার অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অনেক বেশি ইনসুলিন রিলিজ করতেছে বডিতে, অনেক বেশি ইনসুলিন কিন্তু কাজ করছে না। এই জন্য ম্যাক্সিমাম পলিসিস্টিক ওভারিয়ান পেশেন্ট ডায়াবেটিস সাথে থাকে, হ্যাঁ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স অথবা ফ্র্যাঙ্ক ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, সাথে ইনফার্টিলিটি পেশেন্ট, ইনফার্টিলিটি আছে তার। তো এই ধরনের পেশেন্টগুলো ইনফার্টিলিটি ভুগে থাকে। আর এই হরমোনাল ইমব্যালেন্সটার জন্য তার ডিম্বাণুগুলো বড় হচ্ছে না, হ্যাঁ ডিম্বাণু ওভারি থেকে ফলিকলটা বড় হতে পারছে না, সেই জন্য তার ওভুলেশনও হচ্ছে না। ফলিকল বড় হতেও সমস্যা এবং ডিম্বাণু নিঃসরণেও সমস্যা, ওভুলেশনেও সমস্যা, এই জন্য দেখা যায় তার ইনফার্টিলিটি ডেভেলপ করছে। তো প্রেগনেন্সিতে আসলে এই পিসিওএস এর কোনো ইফেক্ট আছে কিনা? আচ্ছা, এটা তো গেল ইনফার্টিলিটির প্রবলেম। তো ইনফার্টিলিটি যখন আমরা অনেক চেষ্টা করার পরে তার একটা সাকসেস দেখলাম যে সে কনসিভ করেছে, তো পেশেন্টরা অনেক খুশি। তো এই সময় আমরা পেশেন্টকে অনেক কাউন্সেলিং করে দেই যে তুমি প্রেগনেন্ট হয়েছো,
যে ঠিক আছে, কিন্তু ডিউরিং প্রেগনেন্সি তার বিশাল একটা সময়, কষ্টের সময় তাকে পাড়ি দিতে হবে। সেটা হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সির প্রথম 3 মাসে তার অ্যাবর্শনের রিস্ক অনেক বেশি থাকে। এই যে হাইপার এন্ড্রোজেনিক এনভায়রনমেন্ট, ইউটেরাসের মধ্যেও একটা হাইপার এন্ড্রোজেনিক এনভায়রনমেন্ট থাকে। ইউটেরাসটা সব সময় চেষ্টা করে তার বেবিটাকে বের করে দেওয়ার জন্য, এমব্রায়োটাকে বের করে দেওয়ার জন্য, সে রাখতে চায় না। তো এটাকে আমরা অনেক কষ্ট করে হরমোনাল ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করি মেয়েদের ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ডিউরিং প্রেগনেন্সি বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে, হরমোনাল সাপোর্ট দিয়ে প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার চেষ্টা করি। দেখা যায় সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়েও 3 মাস থেকে 6 মাসের সময়ও অনেক পেশেন্ট হঠাৎ করে অ্যাবর্শন হয়ে গেল। তো এই অ্যাবর্শনটাকে অনেকে আবার বলে যে জরায়ুর মুখের ঢিলা হয়ে গিয়েছে, সেই জন্য হয়তো বা অ্যাবর্শন হয়ে গেছে। কিন্তু আসলে পলিসিস্টিক ওভারির পেশেন্টদের মেইনলি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্যই সেকেন্ড ট্রাইমেস্টারেও অ্যাবর্শন হওয়ার চান্স থাকে। তো থার্ড ট্রাইমেস্টারে যারা 34 উইকস ক্রস করে গেল তারা তো ভাগ্যবান, হ্যাঁ, একটা বেবি তারা আল্লাহর রহমতে পেয়ে গেল। তো 34 উইকসের পরে দেখা যায় অনেক পেশেন্টের হাইপার টেনশন ডেভেলপ করে, হ্যাঁ, প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশনের শিকার হয়, অথবা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস, হ্যাঁ, প্রেগনেন্সিতে ডায়াবেটিস ডেভেলপ করে। তো এই পেশেন্টগুলোকে আমরা ক্লোজ মনিটরিংয়ে রাখতে হয়। এবং কি ধরনের আসলে এনভায়রনমেন্টটা কারেকশন করার জন্য কি ধরনের চিকিৎসা রয়েছে? আচ্ছা, এটা অনেক ধরনের হরমোনাল সাপোর্ট দিতে হয় আমাদেরকে। তো হরমোনাল সাপোর্টের আসলে আরসিওজি ক্রাইটেরিয়া, যেটা আরসিওজি এখন বলে যে প্রজেস্টেরন হরমোনের খুব বেশি রোল নেই বা বেড রেস্টের খুব বেশি রোল নেই, তারপরেও আমরা সাপোর্ট দেওয়ার জন্য মেন্টাল সাপোর্ট প্লাস হচ্ছে আমাদের কিছু সাপোর্টিভ থেরাপি হিসেবে আমরা প্রজেস্টেরন হরমোন সাপোর্টটা দিয়ে থাকি প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করার জন্য। অনেক সময় দেখা যায় জরায়ুর মুখটা পর্যন্ত আইভিএফ করা যায়, যারা পেশেন্ট পলিসিস্টিক ওভারি যারা আইভিএফ করে বা টেস্ট টিউব বেবি নিতে হয় তাদেরকে সার্ভাইকেল সার্কুলের সুচার পর্যন্ত দেওয়া হয়। জরায়ুর মুখটা আমরা সেলাই করে দিই। এই সুচারটা আসলে কতদিন রাখা যায়? 14 সুচার বা সেলাই যদি বলি, হ্যাঁ, আমরা সাধারণত দিয়ে থাকি 14 সপ্তাহ সময় প্রেগনেন্সির, এবং রাখা যাবে পেশেন্টের ডেলিভারি পেইন ওঠা পর্যন্ত। হ্যাঁ, লেবার পেইন যখন উঠবে তখন আমরা এই সুচারটা খুলে দিই, অথবা সিজারিয়ান সেকশন যদি লাগে সিজারিয়ান সেকশনের পরে সুচারটা খুলে দেওয়া হয়। অনেক পেশেন্টকে দেখা যায় 30 উইক্সের পরে আম্বিলিকাল আর্টারি ডপলার করার পরে বা 24 উইক্সের পরে আম্বিলিকাল আর্টারি ডপলার করলাম, দেখা যায় আম্বিলিকাল আর্টারি চেঞ্জ এসছে, ঠিক আছে, তখন ওই পেশেন্টকে দেখা যায় আইজিআর, বেবির আইজিআর ডেভেলপ করছে পলিসিস্টিক ওভারির পেশেন্ট হাইপার টেনশন সাথে, তখন ইমার্জেন্সি দেখা যায় সিজার করা লাগে, তখন আমরা সেলাইটা খুলে দিলাম সিজারের পরে। তো এই সেলাইয়ের আসলে গুরুত্বটা কি? সেলাই আসলে গুরুত্ব জরায়ুর মুখটাকে ধরে রাখার জন্য, হ্যাঁ, বেবিটা যাতে বের হয়ে না যায়, যেহেতু সে রাখতে চাচ্ছে না জরায়ু। আচ্ছা ম্যাম, তো এখন একটু জেনে নিব যে যেহেতু এক্ষেত্রে অনেক হরমোনাল ইমব্যালেন্সও হয়, নিশ্চয়ই কিছু ইনভেস্টিগেশনের তো অবশ্যই প্রয়োজন হয় আলট্রাসনোগ্রাফি ছাড়াও, সেগুলো কি কি? আচ্ছা, পলিসিস্টিক ওভারির পেশেন্টদের আমরা ইনভেস্টিগেশন করতে যাই যে প্রথমেই আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন। অনেক সময় দেখা যায় পলিসিস্টিক ওভারির পেশেন্টদের হাইপোথাইরয়েডিজম সাথে থাকে, অথবা হাইপারথাইরয়েডিজমও থাকতে পারে, মেইনলি হাইপোথাইরয়েডিজম থাকে। থাইরয়েড ফাংশন টেস্টটাও আমরা করাই। হাইপারপ্রোল্যাকটিনিমিয়া থাকতে পারে, সিরাম প্রোল্যাকটিন লেভেল করতে দেওয়া হয়, এবং এন্টিমোলারিয়ান হরমোন একটি হরমোন যেটা দিয়ে আমরা ওভারিয়ান রিজার্ভটা দেখি। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিতে দেখা যায় যে ডিম্বাণুটা বড় হচ্ছে না তার, কিন্তু ছোট 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 থেকে যাচ্ছে, এবং অ্যান্টিমোলারিয়ান হরমোনটা অনেক বেশি লেভেলে পাওয়া যায়। এবং দেখা যায় ইনসুলিন লেভেল, ফাস্টিং ইনসুলিন লেভেলটা করতে দিই, ফাস্টিং ইনসুলিন লেভেল বেশি পাওয়া যায় হাইপার ইনসুলিনিমিয়াতে। এবং ব্লাড সুগার টেস্ট করতে দেওয়া হয়, যে ওজিটিটি র্যান্ডম না করে আমরা ওজিটিটি সুগার খাওয়ার পরে, ফাস্টিং এর পরে যে টেস্টটি করা হয়, এবং ফাস্টিং করার পরে গ্লুকোজ খাওয়ার পরে 1 ঘন্টা এবং 2 ঘন্টা পরে যে সুগার টেস্ট করতে দেওয়া হয়, তখন দেখা যায় যে অনেক পেশেন্টে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স পাওয়া যায়। এই সব টেস্ট করেই আমরা পলিসিস্টিক ওভারির পেশেন্টদেরকে আইডেন্টিফাই করতে পারি। সো পিসিওএস এর ক্ষেত্রে আসলে মেডিকেল ট্রিটমেন্ট কি কি অ্যাভেলেবল আছে? পিসিওএস এর ট্রিটমেন্ট প্রথমেই আমি বলে নিই যে এটা হচ্ছে, আগেও বলেছি লাইফস্টাইল চেঞ্জ, এবং প্রয়োজনে আমরা নিউট্রিশনিস্টের কাছেও আমরা পেশেন্টকে রেফার করি। ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট সে কীভাবে বলে দিবে, ডায়েট চার্টটা সে ফলো করবে। আর সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ, হ্যাঁ, এক্সারসাইজ করবে পার ডেতে 20 মিনিট, অথবা উইকে 150 মিনিট করে সে হাঁটবে, এক্সারসাইজ করবে। এক্সারসাইজ করলে 5% ওয়েট রিডাকশন করলেই তার আর ওভুলেশনটা রিগেইন করতে পারে সে, হ্যাঁ, প্রতি মাসে ডিম্বাণু নিঃসরণ হবে এবং প্রতি মাসে পিরিয়ড হবে। এই যে ওভুলেশনটা হয়, ওভুলেশন হওয়ার ঠিক জাস্ট 14 দিনের মাথায় তার পিরিয়ড হওয়ার কথা সাধারণত একটা নর্মাল মেয়েদের ক্ষেত্রে, ওভুলেশনের 14 দিন পরেই পিরিয়ড হওয়ার কথা। পলিসিস্টিক ওভারিতে দেখা যায় ওভুলেশন না হলে সেটা দেখে আমরা বুঝতে পারি, যদি তার পিরিয়ডটা রেগুলার হচ্ছে না তার মানে ওভুলেশন হচ্ছে না। তো এই জন্য ওভুলেশন ইন্ডাকশন দেওয়ার জন্য কিছু ড্রাগস ইউজ করা হয় যাদের ইনফার্টাইল কাপল,
ইনফার্টাইল কাপলদেরকে আমরা ওভুলেশন ইন্ডাকশন ক্লোমিফেন সাইট্রেট বা লেট্রোজল টাইপের মেডিসিন দিয়ে থাকি। তো নিশ্চয়ই কিছু ইনভেসিভ প্রসিডিওর বা সার্জিক্যাল ট্রিটমেন্টও রয়েছে, তো সেগুলো আসলে কি কি? আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে আমরা আনমেরিড মেয়েদের ক্ষেত্রে কোনো সার্জিক্যাল প্রসিডিওরে যেতে চাই না, ঠিক আছে? তো যারা ইনফার্টাইল কাপল বা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রেই আমরা সার্জিক্যাল প্রসিডিওরে যেতে চাই, যেটাকে বলা হচ্ছে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বা লুফ। তো এক্ষেত্রে এলওডি বলা হয়, ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। তো ল্যাপারোস্কোপি করে যে ওভারিতে যে সিস্টগুলো থাকে সেগুলোকে আমরা পাংচার করে দিই, ফুটা করে দিই। ওখানে যে ওভারিতে যে সিস্টগুলো থাকে সেক্ষেত্রে অ্যান্ড্রোজেন রিচ ফ্লুইড থাকে, হ্যাঁ। তো অ্যান্ড্রোজেন রিচ ফ্লুইডগুলো বের করে দেওয়ার পরে ওখানে পরবর্তীতে আবার ট্রিটমেন্ট করলে বা ওভুলেশন ইন্ডাকশন দিলে মেডিসিন খুব দ্রুত কাজ করে, ওভুলেশনটা হতে খুব সহায়তা করে এই ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিংটা করার পরে। এটা খুব সহজ একটা অপারেশন এবং খুব কম ডে স্টে করতে হয় হসপিটালে, তাড়াতাড়ি যেতে হয়। অনেক পেশেন্টরা খুব ভয় পায় কতদিনের মধ্যে আসলে পেশেন্ট কনসিভ করতে পারে সাধারণত? আসলে এটা তো আসলে আমাদের হাতে কোনো জাদুবিদ্যা নেই যে আমরা বলে দিলাম যে সৃষ্টিকর্তা রয়েছেন। হ্যাঁ, সৃষ্টিকর্তার হাতে, আল্লাহ তাআলাই জানে যে আমরা সে কতদিন পরে কনসিভ করবে। তো কবে ইউজুয়ালি 6 মান্থের মধ্যেই 50% পেশেন্ট কনসিভ করে। তো এক্ষেত্রে আপনি ডায়েটের একটা বড় ভূমিকা বললেন, ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন। তো এক্ষেত্রে আসলে পরিবার কিভাবে সাহায্য করতে পারে? এক্ষেত্রে মাদের ভূমিকা অনেক বিশাল ভূমিকা পালন করে। মারা দেখা যায় টিনেজ যারা স্কুল গোয়িং চিলড্রেন, হ্যাঁ, বা মেয়েরা দেখা যায় সকালবেলা নাস্তা করে স্কুলে চলে গেল, সারাদিন স্কুলে থাকলো, স্কুলের পাশে একটা দোকান আছে, সেখান থেকে বার্গার বা আইসক্রিম কিনে খেয়ে ফেললো, ক্ষুধা লাগলো খেয়ে ফেললো। অথবা যে নাস্তাটা দিচ্ছি, দুপুরের যে লাঞ্চটা আমরা দিচ্ছি, মায়েরা দিচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় একটা বার্গার কিনে দিয়ে দিল, অথবা একটা পেটিস বা স্যান্ডউইচ দিয়ে দিল। তো এই লাঞ্চ টাইমটাতে যে খাবারের মেনুটা তাকে চেঞ্জ করতে হবে, ভেজিটেবলস, প্রচুর পরিমাণে ভেজিটেবলস রাখতে হবে খাবারের মাঝখানে, খাবার আইটেমের মধ্যে ভেজিটেবলস, এবং কার্বোহাইড্রেটটা বাদ দিতে হবে। কার্বোহাইড্রেট রিচ খাবার খাওয়া যাবে না, প্রোটিন এবং ভেজিটেবল রিচ ফুড খেতে হবে। এইভাবে মায়েরা হচ্ছে অ্যাওয়ারনেস গ্রো করলে, মায়েদের মাঝখানে আমরা প্রথমে কাউন্সেলিং করি মাকে, যে আপনি এত সুন্দর দেখতে কিন্তু আপনার মেয়েটা কেন এত মোটা হয়ে গেল, মেয়ের কি কেন এই অবস্থা? তো মারা বলে যে আমার মেয়ে তো খাই না। অনেক পেশেন্ট এসে বলে আমি তো খাই না। তো খাই না সারাদিন না খেয়ে থাকাটাও কিন্তু কোনো ডাইটিংয়ের মধ্যে পড়ে না। অল্প অল্প করে আমরা বলি যে অল্প অল্প করে বারে বারে যে খাবেন, যখন খাবেন তখন আপনি যখনই ক্ষুধা লাগবে তখন ভেজিটেবলস জাতীয় খাবারগুলো বেশি খাবেন। সেক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে অ্যাক্টিভিটি বাড়াতে হবে, যতটা ইনটেক ঠিক সেরকম এক্সপেন্ডিচার দরকার আমাদের। তো ম্যাম, এক্ষেত্রে আরেকটু জানতে চাইবো যে হরমোনাল যে ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন এর নিশ্চয়ই একটি ডিউরেশন রয়েছে, বা কতদিন পর্যন্ত এটি চালিয়ে যেতে হয়? যেহেতু আপনি বললেন পিসিওএস এটি সম্পূর্ণভাবে ভালো হবে না, এটি আবার রিকার করতে পারে, তো সেক্ষেত্রে আসলে ঔষধের ভূমিকা কি বা এর ডিউরেশন কতদিন হওয়া উচিত? ওষুধের ভূমিকা আসলে কিছু পেশেন্টের যাদের লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ করেও কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা মেডিসিনে যেতেই হয়। তো মেডিসিন দিয়ে আমরা বলি যে পিরিয়ডটা রেগুলার করে রাখাই ভালো, নয়তো জরায়ুর ভিতরের যে লেয়ারটা এন্ডোমেট্রিয়ামটা হাইপারপ্লাসিয়া হয়ে পরবর্তীতে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারও হতে পারে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ক্ষেত্রে। সেই জন্য তার পিরিয়ডটা রেগুলার করে রাখা উচিত। অনেক পেশেন্ট আছে যারা রেগুলার মেডিসিন নিতে চায় না, বা মাসে মাসে প্রতি মাসেই মেডিসিন খেতে হবে সেটা নিতে চায় না। এই পেশেন্টগুলোকে আমরা বলি যে 3 মাস পর পর একটা উইথড্রয়াল ব্লিডিং মেডিসিন দিয়ে, তারপরে উইথড্রয়াল ব্লিডিংটা হওয়ালে তার ইউটেরাসের ভিতরে এন্ডোমেট্রিয়ামটা শেডিং হয়ে যাবে, লেটার লাইফে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার চান্স কম থাকবে। এবং তার একটা সাইকোলজিক্যালি যে সে একটা স্ট্রেসের মধ্যে ভোগে, যে তার আমার পিরিয়ডটাই বন্ধ হয়ে গেল, পিরিয়ড হচ্ছে না, সেই স্ট্রেসটা থেকেও সে রিলিফ পাবে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দেবার জন্য। তোমাকেও ধন্যবাদ এবং এনটিভির দর্শককে ধন্যবাদ, এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।